নমস্কার, আমি তপন সরকার, জাকিরপুর উচ্চ বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট টিচার। এর আগের দিন তোমাদের করিয়েছি ক্লাস 10-এর ম্যাথসের যে বিষয়। আজকে আর একটা নতুন বিষয়ে যাচ্ছি, সেটা হলো চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস। এবার আমরা সুদ যে আমরা ধারণা পাই, সেই সুদ কি? আমরা যে টাকাটা রাখি, ধরো 100 টাকা রাখলাম ব্যাংকে, সেখান থেকে 1 বছর পর পেলাম 110 টাকা। তাহলে 100 টাকা রেখেছি, 110 টাকা পেয়েছি। তাহলে এখানে কত টাকা রাখলাম? 100 টাকা। সেটা হবে আসল বা মূলধন। কত বেশি পেয়েছি? 110 থেকে 100 বিয়োগ 10 টাকা। তাহলে এটা হচ্ছে সুদ। এবার এই যে আমরা সুদ যেটা পাই, সেটা দুই ভাবে পাই। আমরা যেটা টাকা ব্যাংকে রাখি, বিশেষ করে জনগণ, সেই টাকাটা 1 বছর পর হোক, 6 মাস হোক, যে সময়ের জন্য আমরা রাখি, সেই সময়ের পরেই একমাত্র সুদ পেয়ে থাকি। মাঝে কোনো সুদ ক্যালকুলেশন হয় না। তাহলে কোনো মূলধন নির্দিষ্ট সময়ের জন্য রেখে নির্দিষ্ট সময় পর যদি আমরা সুদ পেয়ে থাকি, সেটাকে বলা হয় সরল সুদ। আবার যদি কোনো মূলধন কোনো সময়ের জন্য রেখে তার যে সুদ হয়, সেই সুদ যদি মূলধনের সঙ্গে যুক্ত হয় আবার যদি সেটা ক্যালকুলেশনে আসে, সেটা হবে চক্রবৃদ্ধি সুদ। যেমন 100 টাকা রেখেছি, 1 বছর পর 110 টাকা পেয়েছি। এবার আবার 110 টাকা রাখবো, আবার 1 বছরের জন্য রেখেছি। এবার 110 থেকে পেলাম দেখা গেল 121 টাকা। তাহলে এখানে পেয়েছিলাম 10 টাকা সুদ। এবার 110 টাকা রেখেছি, পেয়েছি 121 টাকা। তাহলে এখানে প্রথম বছরে ছিল 10 টাকা সুদ, পরের বছরে কত হলো? 121 থেকে 110 বার 11 টাকা। তাহলে আস্তে আস্তে দেখো, যে সুদটা পেলাম সেটা আবার মূলধনের সঙ্গে যুক্ত হয়ে সেটা আবার নতুন করে মূলধন হলো। তাহলে কোনো সুদ যখন মূলধনের সঙ্গে এসে যুক্ত হবে নির্দিষ্ট সময় পরে, তার আবার যখন সুদ হবে, সেটাকে বলা হবে তখন চক্রবৃদ্ধি সুদ। তাহলে সরল সুদের ক্ষেত্রে শুধু আসল রাখবো, তার জন্য একটা নির্দিষ্ট সময় একটা সুদ পাবো, সেটাই যথেষ্ট। তাহলে ওখানে হবে সুদ আর সুদ আসল, সুদ যোগ আসল। চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি হবে? চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা টাকা রাখবো নির্দিষ্ট সময়ের জন্য, সেই সময়ের পর টাকাটা যে সুদ হবে সেটা এসে আবার মূলধনের সঙ্গে যুক্ত হবে। মূলধনের সঙ্গে যুক্ত হয়ে নতুন মূলধন তৈরি হবে, সেই নতুন মূলধন আবার যে সময়ের জন্য রাখবো সেই সময় আবার সুদ হবে, সেই সুদ আবার এসে মূলধনের সঙ্গে যুক্ত হবে। এরকম চক্রের আকারে ওটা চলতেই থাকবে। তাহলে প্রথমে আসল থেকে সুদ হবে, সুদ এসে আবার আসলের সঙ্গে যুক্ত হবে, সুদ আসল হলো, তার সঙ্গে আবার সুদ হবে, সেটা আবার আসলের সঙ্গে যুক্ত হবে। তাহলে বারবার যখন সময় শেষে সুদ যদি এসে মূলধনের সঙ্গে যুক্ত হয়, সেটাকে বলা হবে চক্রবৃদ্ধি সুদ। তাহলে আমরা সুদ কয় ধরনের পেলাম? 2 ধরনের, একটা সরল সুদ আর একটা চক্রবৃদ্ধি সুদ। তাহলে সরল সুদ হচ্ছে আসলের কোনো পরিবর্তন হয় না, আসল আসলই থাকে, সুদ সুদ হয়, সেটা দুটো যোগ করে সুদ আসল। চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি হয়? সুদ যেটা হবে সেটা আসলের সঙ্গে সে যুক্ত হবে, তারপর আবার সুদ আসলটাকে আসল ভেবে নিয়ে আবার সুদ হবে, এইভাবে আমাদের চলতে থাকবে। তাহলে আমাদের স্বাভাবিকভাবে আমরা যেটা দেখি, সেটা আমরা যখন ব্যাংকে কোনো টাকা জমা রাখবো, সাধারণ জনগণ, সেটা সরল সুদ দেয় ব্যাংক। এবার ব্যাংক থেকে যদি কেউ লোন নেয়, সেই টাকাটা দেখবে 1 মাস পর পর ওরা সুদ ক্যালকুলেশন করে। 1 মাস হলো, সেই সুদটা যা হবে সেটা এসে প্রিন্সিপালের সঙ্গে যোগ হবে, আসলের সঙ্গে যোগ হয়ে যেটা হলো সেটার আবার 1 মাসে হয়, সেটা হচ্ছে বলা হয় মান্থলি, মানে 1 মাসের হারে ওটা চক্রবৃদ্ধি সুদ। তাহলে পর্ব হলে মান্থলি, ওটা মাসিক। এবার আমাদের যদি আমরা আসল পি ধরি, আসল পি, সময় বা পর্ব এন, সুদের হার আর পার্সেন্ট, সুদ। তাহলে এখানে আমরা 2 ধরনের সুদ দেখব। কিরকম? একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ
p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। তাহলে এখানে n যদি 6 মাসের হয় তাহলে সেক্ষেত্রেও n এর পর্ব হবে, আবার যদি 1 বছর পরে হয় সেটা কত বছর সেটা n এখানে থাকবে। তাহলে সূত্রটা কি p আসল ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। এটা হচ্ছে কি সমল চক্রবৃদ্ধি, সেখান থেকে আমরা কি মাইনাস করব, p মাইনাস করব, তাহলে হলো চক্রবৃদ্ধি সুদ। তাহলে আমাদের এখানে আরেকটা জিনিস দেখব, সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধিকে আমরা ক্যাপিটাল এ দিয়ে লিখি। সমূল চক্রবৃদ্ধি ক্যাপিটাল এ ইজ ইকুয়াল টু p ব্র্যাকেটে 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। এটা বলা হয় সমূল চক্রবৃদ্ধি, দ্যাট ইজ সুদ যোগ আসল, সুদাসল। তো সুদাসল থেকে আমরা কি বাদ দিই, আসল বাদ দিলে আমরা কি পড়ে থাকে, সুদ। তাহলে এটা সুদাসল, এখান থেকে আসল বাদ সুদাসল। এইবার এখান থেকে যদি p কমন নাও তাহলে কি পড়ে থাকবে, 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে ডাইরেক্ট। কেউ যদি মনে করো যে আমি সমল চক্রবৃদ্ধি বের করব, সমল চক্রবৃদ্ধি বের করে সেখান থেকে আসল বাদ দিয়ে সুদ বের করব, তাহলে হবে, সেটাকে বলে চক্রবৃদ্ধি সুদ। যদি কেউ মনে করো না আমি ডাইরেক্ট সূত্র ফেলবো সমল চক্রবৃদ্ধি থেকে শুধু চক্রবৃদ্ধি সুদ বের করার জন্য, তাহলে চক্রবৃদ্ধি সুদ বের করার জন্য কি করব, p সেকেন্ড ব্র্যাকেটে 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার মাইনাস 1। যেহেতু এই যে দুই p থেকে একটা p কমন নিয়েছি, কমন নিয়ে এটা মাইনাস 1, এখানে যদি বসানো হয় খুব তাড়াতাড়ি চক্রবৃদ্ধি সুদটা বেরিয়ে আসবে। এইবার আমরা কয়েকটা অঙ্কের ক্ষেত্রে দেখি। কখনো আসল দেওয়া থাকবে, সময় বের করতে দেবে, কখনো সুদের হার বের করতে দেবে, কখনো আসল বের করতে দেবে, কখনো সুদ বের করতে দেবে। তোমরা 112 পেজ 6.1 চ্যাপ্টার 5 নম্বর অঙ্কটা দেখবে। 5 নম্বর অঙ্কে কি বলেছে, 5% চক্রবৃদ্ধি হারে 80,000 টাকা আড়াই বছরের সমল চক্রবৃদ্ধি কত হবে তা হিসাব করে লিখি। এখানে আড়াই বছর, আমাদের আবার বলেছে যে এখানে বার্ষিক চক্রবৃদ্ধি হার, বার্ষিক, কোনো 6 মাসে দেয়নি। তাহলে আড়াই বছর বলতে একটা 6 মাস হাফ বছর আসবেই। আমাদের এক্ষেত্রে অঙ্কটা করতে গেলে আসল কত, p, আসল p ইজ ইকুয়াল টু এত টাকা, সময় n ইজ ইকুয়াল টু, যেহেতু আমাকে বার্ষিক দেওয়া আছে কিন্তু আড়াই বছর একটা 6 মাসের হাফ বছরে দেওয়া আছে, হাফ বছর আমি এখানে ক্যালকুলেশন হবে না যেহেতু পর্বটা আছে 1 বছরের। যদি পর্বটা 6 মাসের দেওয়া থাকতো তাহলে আমি বের করতে পারতাম। তাহলে আমি কি করব, সময় প্রথমে n ইজ ইকুয়াল টু 2 বছর করে নিই, সময় 2 বছর, সুদের হার, সুদের হার r% ইজ ইকুয়াল টু, এখানে কত পার্সেন্ট দেওয়া আছে, 5%। অতএব এখানে কি উত্তর কি চেয়েছে, চক্রবৃদ্ধি, সমল চক্রবৃদ্ধি কত, তাহলে সমল চক্রবৃদ্ধি 2 বছরে, 2 বছরে সমল চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি ইজ ইকুয়াল টু, আমরা কি জানি, p ব্র্যাকেটে 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। এখানে p কত, 80,000, 1 প্লাস কত পার্সেন্ট, 5% হোল টু দি পাওয়ার কত, 2 বছর, তাহলে 2। তাহলে এখানে p বের হলো r% 5% কত বছরে, 2 বছরে। এখানে বের হবে কত, 80,000 ইনটু, এখানে যদি কাটাকাটি করে নিই তাহলে আমাদের কত দাঁড়াবে,
কাটাকাটি না করে নিলে, যেহেতু এখানে শূন্য বেশি আছে তাহলে শূন্যর সঙ্গে আমি কাট করতে পারবো, আমার দরকার নেই কাটাকাটি। তাহলে এখানে 100, এখানে কত আসবে 100 যোগ 5 স্কয়ার 80,000 ইনটু উপরে হবে 100 5 এর স্কয়ার, নিচে হবে 1 এর পর 4টা শূন্য, যেহেতু স্কয়ার আছে 2 2 4টা শূন্য, এবার 4টা শূন্য কেটে দেওয়া হোক। তাহলে 4টা শূন্য কেটে দিলে কি দাঁড়াবে 8 ইনটু 105 ইনটু 105। এখানে যেটা বেরোলো সেটা হচ্ছে সমল চক্রবৃদ্ধি কত 2 বছরের। এবার এই 2 বছরের সমল চক্রবৃদ্ধি যেটা আসলো সেটা আসল বের করার পর বাদবাকি যে আমি 6 মাস মানে হাফ বছর, সেই হাফ বছরে আমি কি ফেলবো, হাফ বছরে আমি সরল সুদ ফেলে শুধু সুদটা বের করে নিব। শুধু সুদ যদি এখান থেকে বের করে নিই, সেই সুদ এর সঙ্গে যুক্ত করলে সমল চক্রবৃদ্ধি পেয়ে যাবো কত 2.5 বছরের। তাহলে কি মনে রাখবো, এই অবধি আমি 2 বছরের সমল চক্রবৃদ্ধি বের করেছি, তারপর এটাকে আসল ধরে নিয়ে হাফ বছরের I is equal to PTR/100, যেটা সরল সুদের সূত্র, সেখান থেকে আমি সুদ বের করে নিব, সুদ বের করে নিয়ে এর সঙ্গে যোগ করব, তাহলে অঙ্কটা হয়ে যাবে। যেহেতু আমার সময় কম সেই জন্য এটা ক্যালকুলেশন আমি করছি না। এবার আমি নেক্সট অঙ্কে যাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। এরপরে তোমরা দেখবে 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্ক দেখে নাও। সন্ধ্যাদেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করলেন। চক্রবৃদ্ধি সুদ এত টাকা হলে সন্ধ্যাদেবী কত টাকা ধার করেছিলেন আসল বের করতে দিয়েছে। তাহলে চক্র 2 বছরের জন্য ধার করেছিল, পেয়েছে কত 2 বছর পর চক্রবৃদ্ধি সুদ কত হয়েছে 2496 টাকা। কত টাকা রেখেছিলেন, আসল P = X টাকা ধরি। তাহলে মনে করি সন্ধ্যাদেবী X টাকা ধার করেছিলেন, তাহলে আসল P কত X টাকা, সময় কত 2 বছর। এবার সুদের হার কত 8%। এবার আমার এখানে কি দেওয়া আছে, চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ শুধু দেওয়া আছে। চক্রবৃদ্ধি সুদ কত 2496, শুধু সুদ। তাহলে আমাকে সমল চক্রবৃদ্ধি বের করতে হবে না, চক্রবৃদ্ধি সুদ আমাকে বের করতে হবে। অতএব চক্রবৃদ্ধি সুদ = P সেকেন্ড ব্র্যাকেট 1 + R/100 হোল টু দি পাওয়ার n - 1। P কত X 1 প্লাস কত পার্সেন্ট 8%, কত বছর 2 বছর। তাহলে X এখানে কত হবে, উপরে হবে 108, 100 যোগ 8, নিচে কত 100 স্কয়ার -1। তাহলে X উপরে হবে 108 তার স্কয়ার, নিচে হবে 100 স্কয়ার -1। কত দাঁড়ালো X, তাহলে 100 স্কয়ার উপরে 108 এর স্কয়ার -100 স্কয়ার। তাহলে এখানে কত দাঁড়াবে X উপরে ফেলে দেখো a স্কয়ার - b স্কয়ার, কি সূত্র a + b * a - b। তাহলে উপরে হবে 108 যোগ 100, 108 বিয়োগ 100, নিচে কত 1 এর পরে 4টা শূন্য। তাহলে এখানে কত দাঁড়ালো 208 ইনটু 8, নিচে কত 1 এর পর 4টা শূন্য। আমাদের এই মানটা থাক, এই মানটা থেকে আমি সহজে বের করতে পারবো। কত আসে 2496। তাহলে এখানে যদি আমি ছোট করে কাটাকাটি করে নিই তাহলে হবে, ছোট করার জন্য কি করব 4 × 2 = 8, 4 × 25 = 100। এবার এই 2 দিয়ে এটা কাটলে কত হবে 1250। 1250 কে যদি 2 দিয়ে কাটা যায় তাহলে কত দাঁড়াবে 6 × 2 = 12, 2 × 2 = 4, 625। এখানে হবে কত 104। তাহলে আমাদের কি দাঁড়ালো
আমাদের বইয়ে দেওয়া আছে, দেখো চক্রবৃদ্ধি সুদ আছে 2496। তাহলে প্রশ্ন মতে x ইন্টু 104 নিচে কত 625 ইকুয়াল টু কত 2496। তাহলে x ইকুয়াল টু কত 2496 গুণন 625 নিচে কত 104। এটা কাটাকাটি করে নেবে, এটাই হবে সন্ধ্যা দেবী কত টাকা ধার করেছিলেন। এটা ক্যালকুলেশন করবে, তাহলে आंसरটা চলে আসবে। তাহলে যেটা কোশ্চেনে দেওয়া থাকবে আমাকে সেটাই সূত্র ফেলতে হবে, সূত্র ফেল দিয়ে তার সঙ্গে সমান করে দিতে হবে। এরপরে যেটা আসছে সেটা হলো 12 নম্বর অঙ্কটা। দেখো কিছু কিছু পার্টিকুলার নিয়ম আছে, সেই নিয়মেরগুলো আমি বুঝিয়ে দিয়ে যাচ্ছি। একই নিয়মের অঙ্ক তোমরা বই খুলে করবে, দেখবে সবগুলো পারবে যদি এই সূত্র বুঝে ঠিকঠাক বসাতে পারো মানগুলো। কত নম্বর অঙ্ক বললাম? এবার 12 নম্বর অঙ্ক দেখো। এখানে যেমন সন্ধ্যা দেবী কত টাকা ধার করেছিলেন সেটা বের করলাম। 12 নম্বরে বলেছে 9% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর দেওয়া আছে, তাহলে ওই টাকার পরিমাণ কত? তাহলে ধরি এখানে যেহেতু টাকার পরিমাণ আসলটা দেওয়া নেই, তাহলে আসল আমি কি কত টাকা x টাকায় ধরে নিব। সময় কত বছর দিয়েছে? 2 বছরে দিয়েছে। চক্রবৃদ্ধি সুদ সরল সুদের অন্তর দেওয়া আছে, তাহলে 9% সুদের হারে কিছু টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সরল সুদের অন্তর এত টাকা হলে তার টাকার পরিমাণ কত? 2 বছর হলো। এবার সুদের হার এখানে দেওয়া আছে 9%, এইটার জায়গায় কত হবে 9%। তাহলে আমি আগে বের করি চক্রবৃদ্ধি সুদ। এখানে আরেকটা জিনিস মনে রাখবে, কোন নির্দিষ্ট সময় চক্রবৃদ্ধি সুদ সরল সুদের চেয়ে সব সময় বেশি হয়। চক্রবৃদ্ধি সুদের পরিমাণ বেশি হয়, সরল সুদের পরিমাণ কম হয়। যদি 1 বছরের হয় তবেই দুটো সমান হবে। তাহলে 1 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের যা মান আসবে সরল সুদেরও তাই মান আসবে। তাহলে এটা সত্য মিথ্যা হোক, শূন্যস্থান হোক বা মাল্টিপল চয়েস হোক, যেখানেই হোক, যদি থাকে যে কোন ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ সমান হয় নির্দিষ্ট পরিমাণ আসলের ক্ষেত্রে, তোমরা বলবে যে 1 বছরের ক্ষেত্রে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান। তো প্রথমে আমি কি বের করব? প্রথমে বের করব হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদের কি সূত্র? t সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট শেষ। তাহলে p এর মান কত? এখানে আসলটা যেহেতু বের করতে দিয়েছে, তাহলে এখানে x 1 প্লাস 9/100 হোল টু দি পাওয়ার 2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু x ব্র্যাকেটে, তাহলে এখানে কত দাঁড়াবে 100 স্কয়ার উপরে 109 স্কয়ার মাইনাস 1, যেটা আগে বার করলাম 8% ধরে x, তাহলে এখানে 100 স্কয়ার উপরে 109 স্কয়ার মাইনাস 100 স্কয়ার। একইভাবে এটা আমি বের করেছি এর আগের অঙ্কে, সেভাবে বের করে নেবে। এটা চক্রবৃদ্ধি সুদ। এবার সরল সুদ কি হবে? সরল সুদ ইজ ইকুয়াল টু সরল সুদ i ইজ ইকুয়াল টু t/100। তাহলে এখানে p কত x, t কত 2 বছর, r কত 9/100। ঠিক আছে, তাহলে x ইনটু 18/100। এটা হচ্ছে সরল সুদ, আর এখান থেকে একটা চক্রবৃদ্ধি সুদ। প্রশ্ন মতে এটা মাইনাস এটা ইজ ইকুয়াল টু 129.60 129.60। প্রশ্ন মতে যেহেতু চক্রবৃদ্ধি সুদ বেশি হয় সেজন্য চক্রবৃদ্ধি সুদ আগে মাইনাস সরল সুদ ইজ ইকুয়াল টু 129.60। এটা করে দিয়ে এখান থেকে x কমন দিয়ে x এর মান বের করবে। আচ্ছা, এরপরে তোমরা দেখবে 19 নম্বর অঙ্ক। জাস্ট পার্টিকুলার যে যে অঙ্কের যে বিভিন্নতা বা টাইপগুলো আছে সেই টাইপগুলো আমি এখানে তুলে ধরছি, কারণ
স্বল্প সময়ে সব অঙ্ক করানো সম্ভব না। তোমাদের এর মধ্যেও যদি কোনো ক্রাইটেরিয়া বা কোশ্চেন থাকে তাহলে তোমরা জানাবে। 19 নম্বরে কি আছে, এখানে বলেছে 3 মাস অন্তর দিও, তার মানে যে টাকাটা ক্যালকুলেশন হবে 3 মাস পর পর সুদ ক্যালকুলেশন হবে। 3 মাস অন্তর দিও বার্ষিক 10% চক্রবৃদ্ধি আর সুদে 6250 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ কত হবে। আমাকে ফার্স্ট দেখতে হবে এক বছরের মধ্যে কতগুলো ভাগ হচ্ছে। এক বছর 12 মাস, 3 মাস করে আমাকে ভাগ হবে, তাহলে 12 মাসের মধ্যে 3 মাস করে যদি আমি ভাগ করি তাহলে এটা হচ্ছে 0, এটা 3, এটা কত 6, এটা 9 আর এটা 12। তাহলে এটা হচ্ছে 3 মাস, 6 মাস, 9 মাস, 12 মাস, এটা পুরো এক বছর। এবার এক বছরের মধ্যে আমার 3 মাস পর পর সুদ ক্যালকুলেশন হবে, তাহলে এখানে একবার সুদ ক্যালকুলেশন, এখানে 2 বার, এখানে 3 বার, এখানে 4 বার। তাহলে 3 মাস পর পর যদি সুদ ক্যালকুলেশন হয়, 12 মাসে যদি আমার 6% সুদ হয়, তাহলে 3 মাসে কত হবে? 3 মাসে হবে 1.5%। কারণ কি 1 2 3 4 4 ভাগ করছি, তাহলে 12 মাসকে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 4 বার আমার সুদ ক্যালকুলেশন হচ্ছে 12 মাসে। তাহলে 12 মাসে যদি সুদ ক্যালকুলেশন 4 বার হয়, আমাদের এখানে পার্সেন্টেজ দেওয়া আছে 10%, তাহলে 10% যদি হয় তাকে 4 ভাগ করব, এটাই হবে পার্সেন্ট। পর্বভিত্তিক সুদের ক্ষেত্রে এটা হবে পার্সেন্ট। তাহলে সেটা হবে কি আর, তাহলে আর এর ক্ষেত্রে আমরা কি লিখব? সুদের হার আর এর ক্ষেত্রে আমরা লিখব এখানে 10/4%, দ্যাট ইজ 5/2%। এটা হচ্ছে ফার্স্ট পার্সেন্টেজ, আমার 4 ভাগ হয়ে গেল, 4 ভাগের 1 ভাগ। প্রথমে এটা কাজ। এবার আমাকে কয় মাসের করতে হচ্ছে? 9 মাসে আমাকে সুদ বের করতে হবে। 9 মাস মানে কয়বার আমাকে এখানে ক্যালকুলেশন করতে হচ্ছে? এটাকে বলা হয় পর্ব। তাহলে এখানে একটা পর্ব, দুটো পর্ব, তিনটে পর্ব, এই যে 3 দিয়েছি, তাহলে 9 মাসে আমার 3 বার ক্যালকুলেশন হচ্ছে। তাহলে এখানে সময় যেটা আছে সেখানে সময় বা পর্ব n ইকুয়াল টু কত আসবে? 3, আর বছর হবে না এখানে, পর্ব n ইকুয়াল টু 3, 3 বার ক্যালকুলেশন হবে। তাহলে আমাদের এখানে বুঝতে হবে কিভাবে একটা বছরে যত ভাগ হবে পার্সেন্টেজ তত ভাগ হয়ে আসবে, প্লাস কত মাসে আমাদের ক্যালকুলেশন করতে বলেছে সেটা 3 3 6 3 9, 3 বার ক্যালকুলেশন হচ্ছে, সেজন্য n এর ভ্যালুটা হবে 3। আর সুদের হার হবে, যেহেতু একটা বছরকে আমি 4 ভাগ করছি সেজন্য এখানে 4 দিয়ে ভাগ। এই জিনিসটা যদি ধরতে পারো, সেটা 6 মাসের ক্ষেত্রে হোক, 9 মাসের ক্ষেত্রে হোক, যত ক্ষেত্রেই হবে সেটা আমি ক্যালকুলেশন করতে পারবো। এবার যদি আমার 6 মাস অন্তর দিয়ে হতো, এখানে যেমন 3 মাস অন্তর দিয়ে বলেছে, 3 মাস অন্তর দিয়ে বললে 12 মাসকে 4 ভাগ করছি। এবার 6 মাস অন্তর দিয়ে বললে এখানে একবার ক্যালকুলেশন, এখানে একবার ক্যালকুলেশন, তাহলে দুবার ক্যালকুলেশন হতো। দুবার যদি ক্যালকুলেশন হয়, আর পার্সেন্টেজ এখানে 2 লিখতাম, তার মানে 5% হতো। পর্ব হতো কত? পর্ব হচ্ছে 2, কারণ কি 12 কে 6 মাস 6 মাস করে এক বছরে 2 বার ক্যালকুলেশন করব, সেজন্য পর্ব হতো এখানে 2। তাহলে 6 মাসের ক্ষেত্রে আরো সোজা, যেহেতু 3 মাসের ক্ষেত্রে একটু কঠিন সেজন্য 3 মাসটা করে দিলাম। 3 মাস হলে তোমরা 6 মাস ইজিলি পারবে। 6 মাসের ক্ষেত্রে কি হবে? পার্সেন্টেজ অর্ধেক হয়ে যাবে, আবার পর্বটাও 2 হয়ে যাবে। তাহলে আমাদের কি বলেছে এখানে? 3 মাস অন্তর দিও চক্রবৃদ্ধি আর সুদে 6250 টাকা। x এর মান কত? 6250 টাকা 9 মাসে। 9 মাসে মানে 3 বার ক্যালকুলেশন, তাহলে পর্ব n 3, সুদের হার 8% মানে 5/2%। জাস্ট আমাদের কমপ্লিট। এইটুকু যদি সাজাতে পারি, জাস্ট আমরা সূত্র পেব, সূত্র পেলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে? এবার অতএব চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু কি জানি আমরা সূত্র? তাহলে p এর মান কত? 6250, 1 প্লাস এখানে r/100 কত? 5/200, তারপর কত? 3 মাইনাস 1, তাহলে এখানে কি আসবে? 6250। এখানে কত আসবে? এখানে যদি কাটো তাহলে কত আসবে? 40, তাহলে নিচে হবে 40
উপরে হবে কত 40 যোগ 1, তাহলে 6250, এখানে হবে 41/40, এটা কিউব মাইনাস 1, 6250, তাহলে নিচে কত 40 এর কিউব, উপরে 41 এর কিউব মাইনাস 40 এর কিউব। এখানে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা ফেলবে, মান নির্ণয় কি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, আর নিচে 4 এর কিউব 64 আর 3টা শূন্য, এই করে কাটাকাটি করে মানটা বের করে নেবে। এইভাবে অঙ্কগুলো করতে হবে। এবার আমরা যেটা যাব সেটা হলো সমাহার বৃদ্ধি আর হ্রাস। সমাহার বৃদ্ধি আর হ্রাস কি? সমাহার বৃদ্ধি আর হ্রাস এই একই পর্যায়ে চলবে। সমাহার বৃদ্ধি, সমাহার হ্রাস, এখানে দুটো জিনিস থাকবে। একটা হলো ধরো এটা হচ্ছে বর্তমান, এটা হচ্ছে পরে, এটা হচ্ছে আগে। যদি সমাহার বৃদ্ধি হয় তার সূত্র হচ্ছে p ব্র্যাকেটে 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n, আর যদি সমাহার হ্রাস হয় তাহলে p ব্র্যাকেটে 1 মাইনাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। তাহলে হ্রাসের ক্ষেত্রে মাইনাস আর বৃদ্ধির ক্ষেত্রে প্লাস। এবার আমরা কি কি হ্রাস বৃদ্ধি দেখব, ওখানে বলা থাকবে যে যদি এত হারে বেড়ে যায় বা এত হারে কমে যায় তাহলে বেড়ে যাওয়ার ক্ষেত্রে প্লাস দিব, আর হ্রাস পাওয়া মানে পার্সেন্টেজ কমে যাওয়ার ক্ষেত্রে মাইনাস দিব। ধরো যে বর্তমান জনসংখ্যা দেওয়া আছে x, বর্তমান দেওয়া আছে 3 বছর আগে কত ছিল, তাহলে এটা বের করতে দেবে। যদি বর্তমান দেওয়া থাকে 3 বছর আগে কত ছিল, তাই তো বর্তমান যদি কখনো এখানে দেওয়া হলো 3000 দেওয়া আছে, বর্তমান জনসংখ্যা 3000, 3 বছর আগে বের করতে দিয়েছে, তখন আমরা এখানে ধরবো x। তাহলে কি ধরবো, 3 বছর আগের জনসংখ্যা x p, তারপরে যদি বৃদ্ধি বলে এটা ধরবো, হ্রাস বলে এটা ধরবো, করে মান বের করবো 3 বছরে, প্রশ্ন মতে সেটা সমান এটা। এবার যদি বর্তমান দেওয়া থাকে, বর্তমান দেওয়া আছে তো 5000 এত জন, বর্তমান শিক্ষার হার, শিক্ষার জনসংখ্যা কোন শহরে শিক্ষিত 5000 জন। এবার যদি বলে যে 2 বছর পরে কত হবে, যদি বেড়ে যায় তাহলে প্লাস আর হ্রাস পেলে মাইনাস। এবার পরে কত হবে, পরে কতর ক্ষেত্রে এটাকে তখন আসল ধরব। তাহলে বর্তমান দেওয়া আছে, পরে বের করতে দেবে, তাহলে এটাকেই আসল ধরব। কিন্তু বর্তমান দেওয়া আছে, আগে কত ছিল যদি বের করতে দেয়, আগে পূর্বে কত ছিল, তাহলে সেটাকে পূর্বেরটাকে যদি না দেওয়া থাকে পূর্বেরটাকে x ধরব। আবার এটা বলে দেবে যে 3 বছর পরে জনসংখ্যা হচ্ছে 10000, 3 বছর পরে কোন শহরের হয়তো অ্যাক্সিডেন্ট হোক বা যে কোনো হোক 10000 সংখ্যাটা দেওয়া আছে, বর্তমান কত, ঠিক আছে 3 বছর পরে এত হবে। হ্রাস আর বৃদ্ধির ক্ষেত্রে আমি বলে দিয়েছি সূত্র একই হবে, কোনটা আমি x ধরবো। 3 বছর পরে যেহেতু দেওয়া আছে মানে ডান দিকেরটা দেওয়া আছে, বাঁ দিকেরটা যে বের করতে দিবে তখনই এখানে x। তার মানে এরকম তোমরা ভাববে 3টা ঘর, যে ঘরে আছে মান সে ঘরের আগে দিলে আমি x ধরবো, আর পরে বের করতে দিলে x ধরবো না। তাহলে যে ঘরে দেওয়া থাকবে বর্তমান, বর্তমানের পরে যদি দেওয়া থাকে মান, তাহলে যেহেতু আগেরটা দেওয়া নেই আগেরটা x ধরবো। আবার যদি আগেরটা দেওয়া আছে পরেরটা বের করতে দেয় তাহলে আর x ধরবো না। তাহলে এখানে দুটো জিনিস, পরে দেওয়া থাকলে আগেরটাকে x ধরবো, আবার আগেরটা দেওয়া থাকে পরে মান বের করতে দিলে তখন আর x ধরবো না, ওই মান ধরেই করবো। এইটা মাথায় রাখতে হবে। এবার আমরা একটা অঙ্ক দিয়ে আগাই। তোমরা বই খোলো, 9 নম্বর অঙ্ক দেখো।
শোভনবাবুর ওজন 80 কিগ্রা। ওজন কমানোর জন্য তিনি নিয়মিত হাঁটা শুরু করলেন। তিনি ঠিক করলেন যে প্রতি বছরে প্রারম্ভে যা ওজন থাকবে তার 10% হ্রাস করবেন। 3 বছর পরে তার ওজন কত হবে? তার মানে বর্তমান কত দেওয়া আছে? 80 কেজি। 3 বছর পরে কত হবে এটা মান চেয়েছে। তার বর্তমান ওজন দেওয়া আছে 10% হ্রাস। তার মানে তাহলে 80 ইন্টু 1 মাইনাস r বাই 100 হোল টু দি পাওয়ার 3, যেহেতু 3 বছর পর বলেছে, তাহলে 3 বছর পরে শোভনবাবুর ওজন কত হবে? যেহেতু বর্তমান দেওয়া আছে পরে বের করতে দিয়েছে, সেজন্য বর্তমানটাকে আমি কি ধরেছি, যেহেতু হ্রাস পাবে সেজন্য মাইনাস ধরেছি r বাই 100। এখানে r এর মান কত পার্সেন্ট বলেছে? 10% হ্রাস পাবে। তাহলে 80 ইন্টু 1 মাইনাস 10 বাই 100 হোল টু দি পাওয়ার 3, একটা জিরো কাটো, থাকবে কি 80 ইন্টু 1 মাইনাস 1 বাই 10 তার কিউব, 80 ইন্টু 10 থেকে একবার, তাহলে 9, নিচে কত 10 তার কিউব, তাহলে 80 ইন্টু 9 ইন্টু 9 ইন্টু 9, নিচে কত 10 ইন্টু 10 ইন্টু 10, একটা শূন্য কেটে দাও, থাকবে কত 8 ইন্টু 9 9 81 ইন্টু 9, নিচে কত 100। তাহলে এখানে কত হবে 8 ইন্টু 8টা একটু কেটে দিই, তাহলে আর একটু সুবিধা হবে। 8 দিয়ে কাটলে 2, এখানে কত 25, না কাটলে ভালো হতো, যাই হোক পরে আবার ভাগ করতে কাটবো না, ভাগ করতে হবে আবার, দরকার নেই। তাহলে এখানে 8 ইন্টু 9 কে 9 72, নিচে কত 100, তাহলে 9 9 81, আবার 9 দ্বিগুণ 9 কে 9 8 কত 72, 729। তাহলে 8 নং 72 এর 2 হাতে 7, 8 দুগুণে 16, 23 এর 3 হাতে 2, 7 এর 56 আর 2 এ 58, নিচে কত 100, তাহলে কত 58.32 কেজি। তাহলে এখানে দেখা যাচ্ছে কি যে 3 বছর পরে ওনার ওজন দাঁড়াবে 58.32 কেজি। তাহলে আগে ছিল 80 কেজি, তাহলে বর্তমান দেওয়া আছে 3 বছর পরে কত, এই একই সূত্রে বের করব। এবার জাস্ট তার পরের অঙ্ক দেখো, একটু আলাদা নিয়ম আছে। তারপরটাতে কি আছে বলছে, কোন এক জেলার মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা 3993 জন। বর্তমান প্রতি বছর বিগত বছরের তুলনায় 10% বৃদ্ধি পেয়ে থাকে, এখানে আবার বৃদ্ধি পাচ্ছে। 3 বছর পূর্বে ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষার্থীর সংখ্যা কত ছিল? তার মানে এটা যদি বর্তমান থাকে, বর্তমান কত দেওয়া আছে 3993 জন বর্তমান। এখানে বলেছে পূর্বেরটা, পূর্বেরটা কত, 3 বছর পূর্বে কত ছিল, 3 বছর পূর্বে x, 3 বছর পূর্বে যদি x হয়, জাস্ট আমি সূত্রটা বলে শেষ করব। তাহলে আমাদের কি দাঁড়াবে x ইনটু 1, এখানে হ্রাস না বৃদ্ধি, বৃদ্ধি পেয়ে থাকে 1 প্লাস কত পার্সেন্ট, 10%, 10 বাই 100 হোল টু দি পাওয়ার কত n। তাহলে এখানে কত x এর মান কত, x ই থাকবে, তাহলে x ইনটু একটা শূন্য কাটা 11 বাই কত 10, তারপর হচ্ছে 3। প্রশ্ন মতে এটা সমান সমান তোমরা কত লিখবে 3993, এখান থেকে x এর মানটা বের করে নেবে। যেহেতু সময় আজকে শেষের দিকে, তাই আর বেশি কিছু করছি না, তোমরা এটা ক্যালকুলেশন করে নেবে। এইভাবে এই দুটো চ্যাপ্টার তোমরা কমপ্লিট করবে। এখানে আমি আজকের জন্য শেষ করছি। নমস্কার।